বাংলাদেশে যখনই দেখবেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা ভাঙার চেষ্টা হয়, রিফাইন বা নতুন ভাবে সাজানোর চেষ্টা হয়, তখনই বুঝবেন যে বাংলাদেশ আসলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। 2024 সালে সেনাবাহিনী, সুশীল সমাজ বা সুশীল নেতারা, আমলা আর বিদেশিরা মিলে ক্ষমতা দখল করার পর থেকে আওয়ামী লীগকে যে কতবার ভাঙা হলো আর কতবার গড়া হলো, কতবার রিফাইন করা হলো, তার সবটাই তো আপনারা জানেন। আসলে 2 বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের জায়গাতেই আছে। ক্ষমতার নাটাই এখনো শেখ হাসিনার হাতেই আছে, শেখ হাসিনাও আছেন তার জায়গাতেই। কিন্তু আবারও সেই রিফাইন্ড আওয়ামী লীগ, আবারও সেই মাইনাস শেখ হাসিনা। আসলে বাংলাদেশে আর কোনো রাজনীতি নেই আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ। দেশের একটি ট্যাবলয়েড দৈনিক 2 দিন পর পর দেশের ডিপ স্টেটের পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে উত্তেজনাপূর্ণ একটি রিপোর্ট করে, আর তারপর তা নিয়ে কিছুদিন আলোচনা হয়। এই প্রবণতায় নতুন সংযোজন ঘটেছে। শেখ হাসিনাকে নাকি আমেরিকা চায় না, আর ভারত শেখ হাসিনাকে নাকি কাতার যাওয়ার প্রস্তাব সহ রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে। আমেরিকা শেখ হাসিনাকে চায় না, এটা সত্য হলেও হতে পারে, কিন্তু ভারত শেখ হাসিনাকে কাতার যাওয়া সহ আওয়ামী লীগ ছাড়ার প্রস্তাব দিয়েছে। এটা একমাত্র পাগল হলে আপনি বিশ্বাস করবেন, বাকিটা আপনার মর্জি। প্রিয় দর্শক, এই যে রিফাইন বা পরিশুদ্ধকরণের নামে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, এর পেছনে রাজনীতিটা আমাদের একটু বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আপনি যদি বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে একটি দলকেও স্বীকৃতি দিতে চান, তবে সবার আগে আপনাকে আওয়ামী লীগের নাম নিতে হবে। এটা কেবল এই কারণে নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক কিংবা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বরং আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনীতি বা নীতিতে চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই স্বাধীন ভূখণ্ডের স্থপতি, তার হাতে গড়া এই দলটির শেকড় বাংলার মাটির অনেক গভীরে পতিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই দেশে যখনই কোনো অসাংবিধানিক শক্তি বা অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মসনদে বসেছে, তারা ক্ষমতা দখল করেই প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটি হেনেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের উপর। ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এই আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় কিংস পার্টি গঠিত হয়েছিল বিএনপি। আর সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার সর্বশেষ নগ্ন রূপ আমরা দেখছি 2024 সালের পট পরিবর্তনের পর। অবৈধ ইউনূস শাসন অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বীজ বপন করেছিল, সেই ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার এখন সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে চূড়ান্তভাবে বলবৎ রেখেছে। সুতরাং রিফাইন বা সংস্কারের নামে বর্তমানে যা চলছে, তা মূলত দলটিকে ভেতর থেকে ধ্বংস করার সেই পুরনো নীল নকশারই নতুন সংস্করণ। এই বিশ্লেষণটি করতে গেলে এই মৌলিক সত্যগুলোকে আপনার মনে রাখতে হবে এবং এগুলোকে আপনি এড়াতে পারবেন না। এই নতুন ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছে মাইনাস হাসিনা ফর্মুলা বা রিফাইন্ড আওয়ামী লীগ। এটা বহুদিন ধরে আপনি শুনে আসছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগের কথাটি প্রথম জনসমক্ষে আনেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে ডক্টর ইউনূসের সেই লালু ভুলু কালুদের একজন, যাদেরকে ডাক দিয়ে লেলিয়ে দিয়ে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেনা সদরের গিয়ে দেখা করে তার বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, তাকে নাকি প্রস্তাব করেছেন সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে। কথা হয়তো সত্য, কারণ এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট, আমরা জানি। আর আমেরিকা যদি এই সরকারকে বসিয়ে থাকে, আমেরিকা যদি আর্মিকে দিয়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে থাকে, তাহলে ওয়াকারুজ্জামান নিঃসন্দেহে হাসনাত আব্দুল্লাহকে হয়তো বলে থাকতে পারেন রিফাইন আওয়ামী লীগের কথা। আমেরিকার মূল শর্ত হলো শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা দলের সভাপতি বা শীর্ষ কোনো পদে থাকতে পারবেন না। তাদের চাওয়া এমন একটি পুতুল বিরোধী দল, যারা ভবিষ্যতে সরকার বা মার্কিন ভূ রাজনৈতিক নীতির কোনো চরম বিরোধিতায় জড়াবে না। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই দলের নেতা সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম সামনে আনা হয় বারবার।
একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পরও অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের জামিন এবং কারামুক্তির ঘটনা এই গুঞ্জনকে আরো শক্তিশালী করে থাকবে। তবে দলের ভেতরের বাস্তবতা হলো আমেরিকার পছন্দের তালিকায় থাকা এই নেতারাও খুব ভালো করে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারকে ছাড়া আওয়ামী লীগের মতো একটি বিশাল বটবৃক্ষ পরিচালনা করা প্রায় অসম্ভব। তাই তারাও যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে চূড়ান্ত সায় দিতে পারছেন না। দলে নানা মত থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই এখনো ঐক্যবদ্ধ, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি অন্তত পক্ষে 50 জন নেতার সাথে কথা বলেছি। অন্যদিকে ভূ রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারতের অবস্থান নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। শেখ হাসিনার কাতার যাওয়া সহ সব ধরনের প্রস্তাবই নাকচ করে দিয়েছেন বলে যে খবর ছড়ানো হচ্ছে, তার পেছনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকলেও ঘটনা প্রবাহ হয়তো বলছে ভারত সরকার দৃশ্যত এখন একটি ভিন্ন সমীকরণে হাঁটছে। এই সমীকরণ আমাদের দেশের কিছু সাংবাদিকের মনের মধ্যে বানানো, এটা প্রকৃত সমীকরণ নয়। নির্বাচনের আগে শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের পক্ষে মত দিলেও তথাকথিত গণ অভ্যুত্থানের পর ভারত অনেকটাই নাকি গুটিয়ে গেছে। ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনার প্রসঙ্গ বা আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে কোনো কথা না হওয়া, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশের দিন বর্তমান সরকারের প্রতিনিধি দিল্লি সফর প্রমাণ করছে যে সরকার ভারতকে বার্তা দিতে চাইছে আওয়ামী লীগের প্রতি তারা কোনো নমনীয়তা দেখাবে না, অথচ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। এমনতর অবস্থায় কূটনৈতিক মহলে গুঞ্জন হচ্ছে যে ভারতের এই আপাত নির্লিপ্ততায় শেখ হাসিনা নাকি হতাশ। একথা শেখ হাসিনা তাদেরকে কানে কানে বলেছেন, আমার তথ্য সেটা বলে না। যাই হোক, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না এবং কাতার গিয়ে নেতৃত্ব ছাড়ার তো প্রশ্নই ওঠে না। ওদিকে তৃণমূলের বাস্তবতার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে সরকার বিদায় নেওয়ার পর দলের দৃশ্যমান অস্তিত্ব হয়তো অনেক জায়গায় নেই। নেতাকর্মীরা হয় ভারতে নতুবা আত্মগোপনে আছেন। দলের ভেতরে শেখ হাসিনার বিকল্প কেউ ভাবতে পারছেন না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশি গণমাধ্যমে তার মায়ের রাজনীতিতে না ফেরার যে ইঙ্গিত দিয়েছিলেন, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন তো নাই। মাঠ পর্যায়ের মানুষ সেটি প্রায় অগ্রাহ্য করেছে। এমনকি শেখ পরিবারের অন্য কেউ দলের নেতৃত্বে আসারও কোনো সবুজ সংকেত মেলেনি বা জানা যায়নি। সবাই শেখ হাসিনাতে আস্থা রাখছেন। এই অচল অবস্থার সুযোগ নিয়ে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে দলের কিছু পরিচিত নেতা নেত্রীকে সামনে রেখে এই নব্য আওয়ামী লীগকে বাজারে আনার চেষ্টা করছে। তারা কারা? কারা আবার সেই যে বাংলাদেশের ডিপ স্টেট বলে কথিত যারা আছে, তারা দেশের শীর্ষ 2 জন ব্যবসায়ী এবং কয়েকজন সেনা অনুগত ব্যক্তির মাধ্যমে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দিলে তাদের দেশে ফিরে রাজনীতি করার এবং নির্বাচনের সুযোগ দেওয়া হবে। এই ফাঁদে পা দিয়ে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা থাকা কিছু নেতা নিজেদের স্বার্থ রক্ষায় দলের বিরুদ্ধে চক্রান্তে পা বাড়াচ্ছেন বলেও খবর আসছে। কোনোটাই সমর্থিত কোনো সূত্র নিশ্চিত করছে না। ভারতের অবস্থান নিয়েও যা বলা হচ্ছে তা যে সত্য নয় সে কথা তাদেরকে কে বোঝাবে? ঢাকা দিল্লি সাম্প্রতিক আনুষ্ঠানিক বৈঠক শেষে শেখ হাসিনা প্রসঙ্গ না আসাটাকে যারা ভারতের আগ্রহ হারানো হিসেবে দেখছেন বা দেখাচ্ছেন, তারা আসলে একটি কূটনৈতিক বাস্তবতাকে রাজনৈতিক প্রচারণায় পরিণত করছেন। দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠকে একটি দেশের আশ্রয় প্রার্থী সাবেক সরকার প্রধান নিয়ে আলোচনা না হওয়াটাই স্বাভাবিক কূটনৈতিক রীতি। ভারত তার নিজের স্বার্থের হিসাবে চলে। শেখ হাসিনাকে কাতার পাঠানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা দিল্লি নয়, কারণ শেখ হাসিনা ভারতের বন্ধু। শেখ হাসিনা সত্যিকার অর্থে ভারতকে যে বিপদ থেকে রক্ষা করেছে, বাংলাদেশ কেন্দ্রিক যে বিশাল ভারত বিরোধী চক্র কার্যকর ছিল গত 17 বছর, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল শেখ হাসিনা। এরকম একজন বন্ধুকে ভারত সরকার চাইলেই তাদের দেশ থেকে বিতাড়িত করবে, এটা সম্ভব নয়। ভারতে রাজনীতি বা রাজনৈতিক মহল এটা হতে দেবে না। এবং আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই অপচেষ্টাকে স্রেফ প্রতারণা এবং দলকে ধ্বংস করার চক্রান্ত হিসেবেই দেখছে। এ কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এই কারণে যে আমি অন্তত পক্ষে 30 থেকে 40 জন আওয়ামী লীগ নেতৃত্বের সাথে কথা বলেছি, তৃণমূলের সঙ্গে কথা বলেছি। 2006 সালে
মানে 111-এর সময়ও ঠিক একইভাবে -2 ফর্মুলার নামে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি সংস্কারপন্থী আওয়ামী লীগ গড়ার চেষ্টা করেছিল পশ্চিমা শক্তি এবং ইউনূস তার নেতৃত্বে ছিলেন। ইতিহাস সাক্ষী তৃণমূলের প্রবল প্রতিরোধের মুখে সেই ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। এবারও পরিস্থিতি ভিন্ন নয়। চক্রান্তকারীরা খুব ভালো করেই জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না, আর হাসিনাবিহীন আওয়ামী লীগ হবে না। তাদের আসল লক্ষ্য দলকে পরিশুদ্ধ করা নয়, বরং 1972 সালের সংবিধানের 4 মূলনীতি এবং বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী এই রাজনৈতিক শক্তিকে পঙ্গু করে দেওয়া। তবে শেখ হাসিনা বসে নেই। শেখ হাসিনা প্রায়ই একটি কথা বলেন, আমি কি ঘুমাচ্ছি? আমি তো ঘুমাইনি, আমি জেগে আছি। এই চরম প্রতিকূল অবস্থাতেও তিনি দলের হাল শক্ত হাতে ধরে রেখেছেন। আত্মগোপনে থাকা নেতাদের উপর নির্ভর না করে তৃণমূলকে চাঙ্গা করতে তিনি নিজেই জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন। ইতিমধ্যে দেশের 64টি জেলার মধ্যে প্রায় 30টি জেলার কর্মীদের সঙ্গে তার দীর্ঘ আলোচনাও শেষ হয়েছে। তিনি ঘন্টার পর ঘন্টা কর্মীদের কথা শুনেছেন, তাদের সাহস যোগাচ্ছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বার্তা দিচ্ছেন যে চক্রান্তকারীদের দিন ফুরিয়ে আসছে। তিনি বেঁচে থাকতে এই দল শেষ হবে না, তিনি অচিরেই ফিরবেন এবং কর্মীদের উপর হওয়া প্রতিটি নির্যাতনের বিচার নিশ্চিত করবেন। এই যে তৃণমূলের সঙ্গে তার সরাসরি সংযোগ, এটাই আওয়ামী লীগের আসল প্রাণশক্তি। তাই ডিপ স্টেটের এই রিফাইন্ড চক্রে পড়ে আওয়ামী লীগ হয়তো সাময়িকভাবে হোঁচট খাবে, কিন্তু এই দলকে শেকড় থেকে উপড়ে ফেলা কখনোই সম্ভব নয়। আর ভারতকে কেন্দ্র করে সবসময় একটা প্রচারণা বাংলাদেশের কিছু সাংবাদিক আর ডিপ স্টেটের সবচেয়ে প্রিয় বিষয়। আগেই বলেছি, আওয়ামী লীগ নেই তো বাংলাদেশের রাজনীতি নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি বাঁচবে না। মানে দেখবেন, আপনি আওয়ামী লীগকে যদি দীর্ঘকাল বা আরো কিছুদিন নিষিদ্ধ রাখে, আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত না করে, বাংলাদেশে অরাজনৈতিক শক্তি ক্ষমতা দখল করবে। আপনি লিখে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই।